হ্যালো স্টুডেন্টস, তো আমরা আলোর প্রতিফলন মোটামুটি শেষ করে ফেলেছি। আলোর প্রতিফলন থেকে যা যা কনসেপ্ট পড়িয়েছি আমার মনে হয় না মাধ্যমিকে ওর বাইরে অ্যাটলিস্ট কোনো কোয়েশ্চেন আসবে। তো এখনো ক্লাস 10 এর সিলেবাসে আছে অথচ মাধ্যমিকে কোয়েশ্চেন আসে না, এরকম জানার মতো কিন্তু অনেক জিনিসই রয়েছে। আমি একদম ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছিলাম যে সিলেবাসে অনেক কিছু রয়েছে কিন্তু সেগুলো মাধ্যমিকে আসে না, কিন্তু সেগুলোই তুমি ক্লাস 12 এ যেয়ে পড়বে। এবারে ধরো যারা যারা সায়েন্স নিয়ে পড়তে চাইছো, যারা যারা 11-12 এ জেইই নিটের প্রিপারেশন নেবে, তাদেরকে কিন্তু সেই জিনিসগুলো এখনই পড়তে হবে। কেন? কারণ ক্লাস 10 এ সিলেবাস খুব কম থাকে। যদি ক্লাস 10 এর জিনিসগুলো ক্লাস 10 এই শেখো, হ্যাঁ, তুমি যদি জানার জন্য শিখতে চাও, প্লাস যদি ভালো করে ফাউন্ডেশন তৈরি করতে চাও, তাহলে আমার মনে হয় ক্লাস 10 এর জিনিসগুলো ক্লাস 10 এ শেখাই উচিত। বেকার সেগুলো ক্লাস 12 এ শিখবে, তারপরে বেকার বদনাম করবে সিলেবাস অনেক বড় ক্লাস 12 এ, তার কিন্তু কোনো মানে হয় না। তাই জন্য 10 এর জিনিস 10 এ শেখো। হ্যাঁ, এখনো আমি পড়াইনি কেন? কারণ সেগুলো মাধ্যমিকে সেখান থেকে সেরকম কোনো কোয়েশ্চেন আসে না। আগে মাধ্যমিকের নাম্বার পাওয়ার পয়েন্ট অফ ভিউ থেকে যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, আগে সেগুলো শেষ করি, তারপরে আস্তে আস্তে সেই অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো বলতে থাকবো। কিন্তু হ্যাঁ, চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমরা সিলেবাসের বাইরে কিন্তু বেরোবো না। আর হ্যাঁ, সেই জিনিসগুলো আমি এই প্লেলিস্টের মধ্যে ইনক্লুড করবো। সেইগুলো যদি এখন থেকে শিখে নাও না, তাহলে কিন্তু 12 এ অনেকটাই তোমার ইজি মনে হবে। প্লাস ফাউন্ডেশন বেসটা কিন্তু ক্লাস এখন থেকেই তো মোটামুটি তৈরি হয়ে যাবে। তো যাই হোক, এরপর থেকে আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। প্রতিসরণ পড়ার আগে তোমাকে প্রতিফলনটা ভালো করে রেডি থাকতে হবে। যারা যারা প্রতিফলন ভালো করে শেখোনি, যারা যারা প্রতিফলন মোটামুটি এখনো মনে হচ্ছে শিখতে হবে, করতে লাগবে, তারা আবার রিভাইজ করো, তারপরে কিন্তু প্রতিসরণ করবে। আর যারা যারা আমার ভিডিওতে নতুন আসছো তাদেরকে আমি বলবো, এটা হচ্ছে পার্ট 4, 1, 2, 3 কিন্তু চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো কি করে দেখবে? তো সেই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তুমি সেখান থেকে চাইলে ভিডিওটা ভালো করে দেখো, ভালো করে শেখো, তারপরে কিন্তু প্রসিড করবে, ঠিক আছে? তো চলো, প্রতিসরণটা আমি আমার স্টাইলে পড়াবো, ঠিক আছে? তো প্রথমে যেটা বুঝতে লাগবে সেটা হচ্ছে আলোকীয় ঘনত্ব কি আর নরমাল ঘনত্ব কি। আলোকীয় ঘনত্বের সঙ্গে কি নরমাল ঘনত্বের কোনো সম্পর্ক রয়েছে? দেখো, আলোকীয় আগে বোঝো নরমাল ঘনত্ব কি। তুমি ঘনত্ব মানে কি জিনিস, কি জানো? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। একক আয়তনে ভর যার বেশি তার ঘনত্ব বেশি। দেখো, তুমি দুটো বস্তু নিয়েছো, এ আর বি। নরমাল ঘনত্ব মানে কি? এখানে আছে না নরমাল ঘনত্ব, ভৌত ঘনত্ব। ভৌত ঘনত্ব, এই ভৌত ঘনত্ব মানে হচ্ছে, এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। এই ভৌত ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। একক আয়তনে যে বস্তুর ভর বেশি তার ঘনত্ব অবভিয়াস ব্যাপার বেশি হবে। কিন্তু আলোকীয় ঘনত্ব মানে কি? দেখো, ডিফারেন্ট ডিফারেন্ট মিডিয়ামে লাইটের স্পিড কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তুমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট মাধ্যম নাও, সাপোজ করো বায়ু মাধ্যম নিচ্ছ, সাপোজ করো জল মাধ্যম নিচ্ছ, সাপোজ করো কাঁচ মাধ্যম নিচ্ছ, সব মাধ্যমে কিন্তু আলোর বেগ সমান হয় না। যে সমস্ত মাধ্যমে আলোর বেগ বেশি তার আলোকীয় ঘনত্ব কিন্তু কম হবে। আবার যে সমস্ত মাধ্যমে আলোর বেগ কম তার আলোকীয় ঘনত্ব কিন্তু বেশি হবে। তাহলে কোনো কোনো মাধ্যমে দেখা গেছে আলোর বেগ বেশি হয়, কোনো কোনো মাধ্যমে দেখা গেছে আলোর বেগ কম হয়। তাহলে যে সমস্ত মাধ্যমে আলোর বেগ কম তার আলোকীয় ঘনত্ব বেশি হবে, যে সমস্ত মাধ্যমে আলোর বেগ বেশি সেই সমস্ত মাধ্যমের আলোকীয় ঘনত্ব কম হবে। তাহলে আলোকীয় ঘনত্ব হচ্ছে এমন একটা প্যারামিটার, কি বললাম ভালো করে বোঝো। আলোকীয় ঘনত্ব হচ্ছে এমন এক প্যারামিটার যে প্যারামিটার নির্দেশ করে যে কোনো একটা মাধ্যমে আলোর বেগ কত হয়। যদি আলোকীয় ঘনত্বের মান বেশি হয় তাহলে সেই স্পেসিফিক মিডিয়ামে আলোর বেগ কম হবে। যদি কোনো একটা স্পেসিফিক মিডিয়ামের আলোকীয় ঘনত্ব যদি বেশি হয় তাহলে ওই স্পেসিফিক মিডিয়ামে আলোর বেগ কিন্তু কম হবে। তার মানে স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট, এটাকে আমি ভি দিয়ে প্রকাশ করব। স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট ইন এয়ার মানে বায়ুতে আলোর বেগ, অর ভ্যাকিউম
এই ভ্যাকিউম মানেটা কি? এই ভ্যাকিউম মানে হচ্ছে শূন্য মাধ্যম। এই ভ্যাকিউম মানে হচ্ছে শূন্য মাধ্যম। স্পিড অফ লাইট ইন এয়ার অর ভ্যাকিউম, এটাকে আমি কিন্তু সি দিয়ে প্রকাশ করব। এটাকে কিন্তু আমি সি দিয়ে প্রকাশ করব। স্পিড অফ লাইট in any medium, এটাকে আমি ভি দিয়ে প্রকাশ করব। কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগকে আমি ভি দিয়ে প্রকাশ করব। শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে আমি আলোর বেগকে সি দিয়ে প্রকাশ করব। এখন যে মাধ্যমে আলোর বেগ কম হবে, যদি কোনো একটা স্পেসিফিক মিডিয়ামে যদি ভি এর মানটা কোনো একটা স্পেসিফিক মিডিয়ামে ধরো কোনো একটা স্পেসিফিক মিডিয়ামে ভি এর মানটা যদি কম হয়, তার আলোকীয় ঘনত্ব কি হবে, তার অপটিক্যাল ডেনসিটি কি হবে? অপটিক্যাল ডেনসিটি বা আলোকীয় ঘনত্ব কি হবে? বেশি হবে। কোনো একটা মিডিয়ামে যদি ভেলোসিটি অফ লাইট যদি কম হয়, তাহলে সেই স্পেসিফিক মিডিয়ামের অপটিক্যাল ডেনসিটি কি হবে? বেশি হবে। এটাই তোমাকে বুঝতে লাগবে। কোনো একটা মিডিয়ামে যদি আলোর বেগ যদি কম হয়, তাহলে সেই স্পেসিফিক মিডিয়ামের অপটিক্যাল ডেনসিটি বেশি হবে। আবার কোনো একটা মিডিয়ামের যদি ভেলোসিটি অফ লাইট, কোনো একটা স্পেসিফিক মিডিয়ামের যদি আলোর বেগ যদি বেশি হয়, কোনো একটা স্পেসিফিক মিডিয়ামে আলোর বেগ যদি বেশি হয়, তাহলে সেই স্পেসিফিক মিডিয়ামের অপটিক্যাল ডেনসিটি কম হবে। তার মানে কোথাও না কোথাও অপটিক্যাল ডেনসিটির আলোর বেগের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি বললাম? তাহলে অপটিক্যাল ডেনসিটি বা আলোকীয় ঘনত্বের স্পিড অফ লাইটের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। স্পিড অফ লাইটের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই জিনিসটাও খেয়াল রাখবে। এবারে আরেকটা জিনিস বুঝতে লাগবে যে অপটিক্যাল ডেনসিটিকে তুমি আরো কিছু নামে জানতে পারবে। কোনো একটা মিডিয়ামের যদি অপটিক্যাল ডেনসিটি বেশি হয়, মানে অপটিক্যাল ডেনসিটি তো একটা প্যারামিটার, যে প্যারামিটারটা রিপ্রেজেন্ট করে কোনো একটা স্পেসিফিক মিডিয়ামে লাইটের ভেলোসিটি বেশি না লাইটের ভেলোসিটি কম, কোনো একটা স্পেসিফিক মিডিয়ামে আলোর বেগ বেশি না আলোর বেগ কম। এখন এই অপটিক্যাল ডেনসিটি বা আলোকীয় ঘনত্বকে আরো একটা প্যারামিটার দিয়ে জানা যায়, যেটাকে মাধ্যমের প্রতিসারাঙ্ক বলে। তাহলে মাধ্যমের প্রতিসারাঙ্ক যদি বেশি হয়, তার অবশ্যই অপটিক্যাল ডেনসিটি বেশি হবে। তাহলে অপটিক্যাল ডেনসিটি কম মানে হচ্ছে সেই মাধ্যমের আলোর প্রতিসারাঙ্কটা কম হবে। আলোকীয় ঘনত্ব বেশি মানে সেই মাধ্যমের প্রতিসারাঙ্কের মানটা বেশি হবে। আমি কি বললাম? এই আলোকীয় ঘনত্ব যে সমস্ত মিডিয়ামের আলোকীয় ঘনত্ব বেশি হবে, তার প্রতিসারাঙ্ক কিন্তু বেশি হবে। ঠিক আছে? এই অপটিক্যাল ডেনসিটিকে তুমি অনেক সময় প্রতিসারাঙ্ক বলেও জানতে পারবে বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলেও জানতে পারবে। এটাকে তুমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলেও জানতে পারবে। যদি কোনো একটা স্পেসিফিক মিডিয়ামের অপটিক্যাল ডেনসিটি যদি বেশি হয়, তাহলে সেই স্পেসিফিক মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও বেশি হবে। তাহলে অপটিক্যাল ডেনসিটি বেশি মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি মানে ভেলোসিটি অফ লাইট অবশ্যই সেই স্পেসিফিক মিডিয়ামে কি হবে? কম হবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে যে মাধ্যমের আলোকীয় ঘনত্ব বেশি হবে, সেই মাধ্যমের কিন্তু প্রতিসারাঙ্কটাও বেশি হবে। তাহলে আমি এটাও বলতে পারি অপটিক্যাল ডেনসিটির সঙ্গে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সমানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, বলা যেতে পারে। তাহলে এক কাজ করি, এটাকে এইভাবেও তো করতে পারি।
তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্কের সঙ্গে অপটিক্যাল ডেনসিটির সমানুপাতিক সম্পর্ক, আর অপটিক্যাল ডেনসিটি বা আলোকীয় ঘনত্বের সঙ্গে আলোর বেগের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যে মাধ্যমে আলোর বেগ কম হবে সেই মাধ্যমের আলোকীয় ঘনত্ব বেশি হবে, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হবে। যে মাধ্যমে লাইটের ভেলোসিটি কম হবে সেই মাধ্যমের অপটিক্যাল ডেনসিটি বেশি হবে, সেই মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হবে। এইটুকু জিনিস কিন্তু খেয়াল রাখলেই চলবে। আর হ্যাঁ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি মানে বাংলায় সেই মাধ্যমকে ঘন মাধ্যম বলা হয়। আচ্ছা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমি আর আই দিয়ে প্রকাশ করব। এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমি আর আই দিয়ে প্রকাশ করব। যদি কোনো একটা স্পেসিফিক মিডিয়ামের আর আই যদি বেশি হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা আর আই যদি বেশি হয়, পরে জানতে পারবে এই আর আই কে মিউ দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। এই আর আই বা এক কাজ করে ছাড়ো, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে না আমি মিউ দিয়েও প্রকাশ করতে পারি। যদি কোনো একটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বেশি হয়, মিউ যদি বেশি হয়, মিউ যদি বেশি হয়, মিউ বেশি হলে সেটাকে আমরা বলবো ঘন মাধ্যম। মিউ কম হলে সেটাকে আমরা বলবো লঘু মাধ্যম। ঘন মাধ্যমকে ইংরেজিতে বলা হয় রেয়ারার মিডিয়াম, আর লঘু মাধ্যমকে বলা হয় রেয়ারার মিডিয়াম, আর ঘন মাধ্যমকে বলা হয় ডেন্সার মিডিয়াম। কি বললাম বুঝতে পারলে? তাহলে এখান থেকে কি কি জিনিস তোমাকে মনে রাখতে হবে? আলোকীয় ঘনত্ব। আলোকীয় ঘনত্ব মানে সেই মাধ্যম যে মাধ্যমে আলোর বেগ কি বলো, রিপিট করো। আলোকীয় ঘনত্ব এমন একটা প্যারামিটার যে প্যারামিটার প্রকাশ করে যে কোনো একটা স্পেসিফিক মিডিয়ামে আলোর বেগ বেশি না কম। যদি আলোকীয় ঘনত্ব বা অপটিক্যাল ডেনসিটি বেশি হয় তাহলে সেই স্পেসিফিক মিডিয়ামে আলোর বেগ কি হবে, কম হবে। যদি কোনো একটা স্পেসিফিক মিডিয়ামের অপটিক্যাল ডেনসিটি যদি বেশি হয় তাহলে সেই স্পেসিফিক মিডিয়ামে আলোর বেগ কিন্তু কম হবে। অপটিক্যাল ডেনসিটি বেশি মানে সেই স্পেসিফিক মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি। অপটিক্যাল ডেনসিটি বা আলোকীয় ঘনত্ব যদি কোনো একটা মাধ্যমের বেশি হয়, কোনো একটা মিডিয়ামের বেশি হয়, তাহলে সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও বেশি হবে। অপটিক্যাল ইন্ডেক্সকে অনেক সময় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও বলা হয়। কি বললাম বুঝতে পারলে? তাহলে তাহলে অপটিক্যাল ডেনসিটি মানেই তুমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলতে পারো। আবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। যে মিডিয়ামের মিউ এর মান বেশি সেটাকে আমরা ঘন মাধ্যম, সেই মাধ্যমকে ঘন মাধ্যম বলবো। যে মাধ্যমে মিউ এর মানটা বেশি বা প্রতিসরাঙ্কের মানটা বেশি তাকে ঘন মাধ্যম বলবো। তাহলে ঘন মাধ্যমে লাইটের ভেলোসিটি কি হবে, কম হবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মানটা বেশি মানেই তো ঘন মাধ্যম, আর ঘন মাধ্যমে আলোর বেগটা কি হবে, কম হবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বাড়ে তাহলে ওই স্পেসিফিক মিডিয়ামে বেগের মানটা কমবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বাড়ে অর্থাৎ ঘন মাধ্যম যদি হয় তাহলে ওই স্পেসিফিক মিডিয়ামে ভেলোসিটির মানটা কমবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি কমে অর্থাৎ লঘু মাধ্যম যদি হয় তাহলে সেই স্পেসিফিক মিডিয়ামে ভেলোসিটির মানটা, লাইটের ভেলোসিটির মানটা কি হবে, বেশি হবে। তাহলে কম যদি হয় সেটাকে লঘু মাধ্যম বলবো। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম মানে লঘু মাধ্যম, আলোকীয় ঘনত্ব কম মানে লঘু মাধ্যম, আলোকীয় ঘনত্ব বেশি মানে ঘন মাধ্যম, আলোকীয় ঘনত্ব কম মানে লঘু মাধ্যম। আলোকীয় ঘনত্ব বেশি যদি হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি যদি হয় তাহলে ওই স্পেসিফিক মিডিয়ামে আলোর ভেলোসিটি কি হবে, আলোর বেগ কি হবে, কম হবে। আলোকীয় ঘনত্ব বেশি মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি মানে ওই মিডিয়ামে লাইটের ভেলোসিটি কম। আলোকীয় ঘনত্ব কম বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম বা অপটিক্যাল ডেনসিটি কম, তার মানে ওই স্পেসিফিক মিডিয়ামে লাইটের ভেলোসিটি কি হবে, বেশি হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো
নেক্সট বলি, নেক্সট হচ্ছে পরম প্রতিসারাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানেই হচ্ছে প্রতিসারাঙ্ক বললাম, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা কি দিয়ে প্রকাশ করব? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা মিউ দিয়ে প্রকাশ করব। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা মিউ দিয়ে প্রকাশ করব। দাঁড়াও, মিউ দিয়ে প্রকাশ করব। মিউ মানে কি? মিউ কে আমি, আচ্ছা মিউ এর ফর্মুলা কি? মিউ এর ফর্মুলা হচ্ছে, সেটা তো আমি সিজে লিখে দিয়েছি। মিউ মানে হচ্ছে সি বাই ভি। কেন আমি আর লিখলাম না? কারণ এই মাত্র এখানে লিখেছি যে সি মানে কি হচ্ছে, সি মানে স্পিড অফ লাইট ইন এয়ার অর ভ্যাকিউম। শূন্য মাধ্যমে আলোর বেগকে আমি সি দিয়ে প্রকাশ করি, আর কোন একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগকে আমি ভি দিয়ে প্রকাশ করি, লিখে দিয়েছি। তাহলে পরম প্রতিসারাঙ্ক মানে কি? পরম প্রতিসারাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ভাজিত ওই স্পেসিফিক মিডিয়ামে আলোর বেগ। কি বললাম বুঝতে পারলে? তাহলে পরম প্রতিসারাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ভাজিত ওই স্পেসিফিক মিডিয়ামে আলোর বেগ। এখন তুমি এখান থেকে লক্ষ্য করে দেখো, যদি ভি এর মান যদি কম হয়, যদি ভি এর মান যদি কম হয়, তাহলে মিউ এর মান বেশি হবে। মিউ এর মান বেশি মানেই কি? মিউ এর মান বেশি মানেই হচ্ছে ডেন্সার মিডিয়াম। ডেন্সার মিডিয়াম, আমার সঙ্গে সঙ্গে প্লিজ রিভাইজ করবে। বেগের মান কম মানে মিউ এর মান বেশি, মানে ডেন্সার মিডিয়াম। আর এইটাকে আমরা বলবো ঘন মাধ্যম। ঘন মাধ্যম। আর ঘন মাধ্যমকেই বলবো এই স্পেসিফিক মিডিয়ামের অপটিক্যাল ডেনসিটি বেশি হবে, আলোকীয় ঘনত্ব বেশি হবে। আবার ভি এর মান কম, সরি ভি এর মান যদি বেশি হয়, তাহলে মিউ এর মান কি হবে? কম হবে। সেটাকে আমরা কি বলবো? রেয়ারার মিডিয়াম বলবো। রেয়ারার মিডিয়াম। আর সেটাকে আমরা বাংলাতে কি বলবো? বাংলাতে বলবো লঘু মাধ্যম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পরম প্রতিসারাঙ্ক মানে। এখন একটা জিনিস খেয়াল রাখবে, সবসময়ের জন্য একটা জিনিস খেয়াল রাখবে, সবসময় সি এর মান অবশ্যই সবসময় সি এর মান ভি অপেক্ষা বেশি হয়। খেয়াল রাখবে, সবসময় শূন্য মাধ্যমে, সবসময় বায়ুতে আলোর বেগ সবসময় বেশি হয়। বায়ুতে আলো যে স্পিডে চলে সেটা সবসময় ম্যাক্সিমাম। অন্য এমন কোনো মিডিয়াম নেই যে মিডিয়ামে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ অপেক্ষা বেশি হবে। খেয়াল রাখবে সি এর মান সবসময় ভি অপেক্ষা বড় হয়। একটা জিনিস খেয়াল রাখবে যে সি এর মান সবসময় ভি অপেক্ষা বেশি হয়, তার মানে মিউ এর মান সবসময় এক অপেক্ষা বড় হয়। এটা খেয়াল রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। সি এর মান সবসময় ভি অপেক্ষা বেশি হবে, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় যে কোনো মিডিয়ামে আলোর বেগ অপেক্ষা বেশি হবে। তাই জন্য মিউ এর মান সবসময় এক অপেক্ষা বড় হয়। মিউ এর মান সবসময় এক অপেক্ষা বড় হয়। আশা করছি পরম প্রতিসারাঙ্ক মানে তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট। নেক্সট কি বলছে? আপেক্ষিক প্রতিসারাঙ্ক। আপেক্ষিক প্রতিসারাঙ্ক মানে কি? দেখো, আপেক্ষিক প্রতিসারাঙ্ক মানে যখন বলছি, আপেক্ষিক প্রতিসারাঙ্ক মানে হচ্ছে কোনো একটা স্পেসিফিক মাধ্যমের প্রতিসারাঙ্ক অন্য কোনো মাধ্যমের সাপেক্ষে। আপেক্ষিক প্রতিসারাঙ্ক মানে হচ্ছে কোনো একটা স্পেসিফিক মাধ্যমের প্রতিসারাঙ্ক অন্য কোনো মাধ্যমের সাপেক্ষে। সাপোজ করো একটা মিডিয়াম যার প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ এ, একটা মিডিয়াম যার প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ এ। এটা ইজ ইকুয়াল টু কি হবে? ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম বা ভেলোসিটি অফ লাইট ইন এয়ার বাই ভেলোসিটি অফ লাইট ইন দ্যাট স্পেসিফিক মিডিয়াম।
মিউ এ মানে কি, এ মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে কি, শূন্য মাধ্যমে আলোর বেগ ভাজিত এ মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, এবারে সাপোজ করো যদি আমি মিউ বি যদি বের করতে চাই, মিউ বি ইজ ইকুয়াল টু কত হবে, সি বাই ভিবি। এবার এইটা হলো একটা ইকুয়েশন, আর এইটা হলো একটা ইকুয়েশন। এবারে এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এবারে 1 কে আমি যদি 2 দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে কি হচ্ছে বলতো, মিউ এ বাই মিউ বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, সি বাই ভি এ ডিভাইডেড বাই সি বাই ভিবি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভিবি বাই ভিএ। এই যে এক্সপ্রেশনটা পেলাম, এই যে এক্সপ্রেশনটা পেলাম, এই এক্সপ্রেশনটাকে আমরা বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এই যে মিউ এ বাই মিউ বি, এই যে এক্সপ্রেশনটা পেলাম এটাকেই বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর এটা মানে হচ্ছে এ এর প্রতিসরাঙ্ক বি এর সাপেক্ষে, এটা মানে হচ্ছে এ এর প্রতিসরাঙ্ক বি এর সাপেক্ষে। কি বললাম বুঝতে পারলে? এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ রিলেটিভ টু বি, এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ refractive index of A relative to B। আর এই যে জিনিসটা তুমি পড়ছো এইটাকেই একটা নতুন সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। এই সিম্বলটা কত, এই সিম্বলটা হচ্ছে দেখো যার প্রতিসরাঙ্ক, আমি কার প্রতিসরাঙ্ক বের করেছি, এ এর প্রতিসরাঙ্ক বের করেছি, কার সাপেক্ষে বের করেছি, বি এর সাপেক্ষে বের করেছি। এটাকেই লেখা যেতে পারে, এটাকেই লেখা যেতে পারে কার প্রতিসরাঙ্ক, এ এর প্রতিসরাঙ্ক, তাই এটাকে আমি পরে লিখলাম। কার সাপেক্ষে প্রতিসরাঙ্ক, বি এর সাপেক্ষে, তাই বিটাকে আমি আগে লিখলাম। এইভাবে লিখতে হয়। যার প্রতিসরাঙ্ক তাকে পরে লিখবো, যার সাপেক্ষে প্রতিসরাঙ্ক সেটাকে আমি আগে লিখবো, যার প্রতিসরাঙ্ক সেটাকে পরে লিখবো, যার সাপেক্ষে প্রতিসরাঙ্ক সেটাকে আমি আগে লিখবো, যার প্রতিসরাঙ্ক সেটাকে আমি পরে লিখবো, যার সাপেক্ষে প্রতিসরাঙ্ক সেটাকে আমি আগে লিখবো। দেখো তাহলে এইখান থেকে নতুন টার্ম একটা পড়লাম যে এ মিউ বি মানে হচ্ছে বি এর প্রতিসরাঙ্ক এ এর সাপেক্ষে, মানে হচ্ছে বি এর প্রতিসরাঙ্ক এ এর সাপেক্ষে। আর এই মাত্র করলাম, আচ্ছা ঠিক আছে এটা হলো। এবারে বি মিউ এ মানে কি, বি মিউ এ মানে হচ্ছে মিউ এ বাই মিউ বি। ঠিক আছে, তুমি লক্ষ্য করে দেখো এ মিউ বি মানে কি, বি এর প্রতিসরাঙ্ক এর সাপেক্ষে, তাই দেখো মিউ বি বাই মিউ এ। বি মিউ এ মানে কি, এর প্রতিসরাঙ্ক বি এর সাপেক্ষে, তাই জন্য মিউ এ বাই মিউ বি। এটাকে আমি যদি 1 নাম্বার ইকুয়েশন যদি দিই, এটাকে আমি যদি 1 নাম্বার ইকুয়েশন দিই, এটাকে আমি যদি 2 নাম্বার ইকুয়েশন যদি দিই, তাহলে লক্ষ্য করে দেখো এ মিউ বি ইন্টু বি মিউ এ, এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ মিউ বি মানে বি এর প্রতিসরাঙ্ক এর সাপেক্ষে, বি এর প্রতিসরাঙ্ক এর সাপেক্ষে, বি মিউ এ মানে হচ্ছে এর প্রতিসরাঙ্ক বি এর সাপেক্ষে। আবার বলছি এ মিউ বি মানে বি এর প্রতিসরাঙ্ক এর সাপেক্ষে, তাই মিউ বি বাই মিউ এ। বি মিউ এ মানে এর প্রতিসরাঙ্ক বি এর সাপেক্ষে, তাই মিউ এ বাই মিউ বি। ঠিক আছে,
এরপর এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এটা ইজ ইকুয়াল টু 1 হচ্ছে। দেখো এটা এটা আর এটা কেটে যাচ্ছে, এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে 1 হচ্ছে। তাহলে এইটা ইজ ইকুয়াল টু, খেয়াল রাখবে সবসময় 1 হবে, ঠিক আছে? খেয়াল রাখবে এই বি কিন্তু ক্যান্সেল হয়ে যায়, সেটা তো আমি পরে বলছি। তাহলে রিলেটিভ পারমিটিভিটি বা পারমিটিভিটি বলছে আপেক্ষিক প্রতিসারাঙ্ক বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবারে তুমি লক্ষ্য করে দেখো মিউ এ বাই মিউ বি মানে হচ্ছে ভি বি বাই ভি এ, এটাও খেয়াল রাখতে হবে তোমাকে। আপেক্ষিক প্রতিসারাঙ্ককে রিপ্রেজেন্ট করা হয় এই সিম্বল দিয়ে, কিন্তু আপেক্ষিক প্রতিসারাঙ্কের মান মিউ এ বাই মিউ বি, আপেক্ষিক প্রতিসারাঙ্কের মান মিউ এ বাই মিউ বি, এটা মানে হচ্ছে ভি বি বাই ভিউ এ, ভি এ, ঠিক আছে? মিউ এ বাই মিউ বি মানে হচ্ছে ভি বি বাই ভি এ। তাহলে আপেক্ষিক প্রতিসারাঙ্কের সঙ্গে আলোর বেগের কি সম্পর্ক? কি করলাম? এ মিউ বি মানে হচ্ছে বি এর প্রতিসারাঙ্ক এর সাপেক্ষে, বি এর প্রতিসারাঙ্ক এর সাপেক্ষে, এর সঙ্গে আলোর বেগের কি সম্পর্ক? যেহেতু এইমাত্র একটু আগে পড়লাম মিউ এর সঙ্গে ভি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে মিউ এ বাই মিউ বি বা মিউ বি বাই মিউ এ ইজ ইকুয়াল টু ভি বাই ভি এ হচ্ছে। মিউ এ বাই মিউ বি মানে ভি বি বাই ভি এ, তাহলে মিউ বি বাই মিউ এ মানে কত হবে? ভি এ বাই ভি বি, এটা খেয়াল থেকে যাবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে যে যে জিনিসগুলো আমরা পড়লাম বা যে যে জিনিসগুলো আমরা শিখলাম সেগুলো কি কি শিখলাম বলো তো? প্রথম কথা আমি যেটা শিখলাম, প্রথমে শিখলাম কি এ মিউ বি মানে হচ্ছে বি এর প্রতিসারাঙ্ক এর সাপেক্ষে, বি এর প্রতিসারাঙ্ক এর সাপেক্ষে। তারপর আর কি পড়লাম? মিউ বি বাই মিউ এ ইজ ইকুয়াল টু পড়লাম ভি এ বাই ভি বি। তাহলে এখনো পর্যন্ত এটা একটা শিখলাম, আর শিখলাম এটা একটা। এবারে নতুন জিনিস শিখবো একটা। দেখো সাপোজ করো এখন যেটা শিখবো সেটা একটু তোমার জটিল লাগতে পারে, এখন যেটা শিখবো সেটা একটু জটিল লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো মনে রাখার ট্রিক বলে দেবো, আর ওই ট্রিকটা যদি শিখে যাও তাহলে অঙ্ক করতে কিন্তু খুব সুবিধা হবে। সাপোজ করো আমি যেটা লিখছি সেটা দেখো 1 মিউ এ, এটার মানে কি? এর প্রতিসারাঙ্ক একের সাপেক্ষে, মানে এটাকে লিখতে পারি মিউ এ বাই মিউ 1 লিখতে পারি। আবার 1 মিউ বি, এটা মানে কি? বি এর প্রতিসারাঙ্ক একের সাপেক্ষে, এটাকে লিখতে পারি মিউ বি বাই মিউ 1। আমি ইন্টারেস্টেড বি এর প্রতিসারাঙ্ক এর সাপেক্ষে কত হবে সেটা ক্যালকুলেট করার জন্য। আমি ইন্টারেস্টেড বি এর প্রতিসারাঙ্ক, সরি এর প্রতিসারাঙ্ক বি এর সাপেক্ষে কত হবে এটা ক্যালকুলেট করতে। বি মিউ এ মানে কি? বি মিউ এ মানে হচ্ছে বি মিউ এ মানে হচ্ছে এর প্রতিসারাঙ্ক বি এর সাপেক্ষে কত। এটাকে লেখা যেতে পারে, এটাকে লেখা যেতে পারে মিউ এ বাই মিউ বি। এবারে এটাকে লিখতে পারি
মিউ এ বাই মিউ বি ইন্টু মিউ ওয়ান ইন্টু মিউ ওয়ান লিখতে পারি, কারণ মিউ ওয়ান বাই মিউ ওয়ান কেটে ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, এবারে আমি এটাকে যদি সাজিয়ে লিখি, কত হচ্ছে বলতো, মিউ ওয়ান বাই মিউ বি ইন্টু মিউ এ বাই মিউ ওয়ান লিখতে পারি এটা। লিখতে পারি। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস বলি, এখানে আরেকটা জিনিস শিখলাম যে এ মিউ বি ইন্টু বি মিউ এ ইজ ইকুয়াল টু 1 হয়, লিখতে ভুলে গেলাম এটা। বি মিউ এ ইন্টু এ মিউ বি ইজ ইকুয়াল টু 1, তাহলে লেখা যেতে পারে বি মিউ এ is equal to 1 by a মিউ বি। এটাও শিখলাম। ঠিক আছে, এবারে এটা হচ্ছে 1 নম্বরের প্রতিসারাঙ্ক বি এর সাপেক্ষে, এটা হচ্ছে এ এর প্রতিসারাঙ্ক 1 এর সাপেক্ষে। তো এটাকে লেখা যেতে পারে, বি মিউ ওয়ান, এটাকে লেখা যেতে পারে 1 মিউ এ। এটা হচ্ছে এ এর প্রতিসারাঙ্ক 1 এর সাপেক্ষে, তাই একটা আগে এলো, 1 এর সাপেক্ষে তাই একটা আগে এলো, তাহলে 1 মিউ এ হলো। এটা হচ্ছে এ এর প্রতিসারাঙ্ক 1 এর সাপেক্ষে, তাহলে 1 মিউ এ হলো। এটা হলো 1 এর প্রতিসারাঙ্ক বি এর সাপেক্ষে, তাই বি মিউ 1 হলো। আর এই পুরোটা ইজ ইকুয়াল টু কত, বি মিউ এ, এই পুরোটা ইজ ইকুয়াল টু হচ্ছে বি মিউ এ। এই ট্রিকটা তোমাকে মুখস্থ করতে লাগবে। মনে রাখার শর্ট ট্রিক কি? মনে রাখার শর্ট ট্রিক হচ্ছে, তুমি লক্ষ্য করে দেখো, মনে রাখার শর্ট ট্রিক হচ্ছে এই 1 আর এই 1 কেটে যাবে। বি আগে ছিল তাই দেখো বি আগে আছে, এ পরে ছিল তাই দেখো এ পরে আছে, মাঝে এর এই একটা উড়ে এসে জুড়ে বসেছে, এই একটা হচ্ছে উড়ে এসে জুড়ে বসেছে। কি বলছি, এই বিটা আগে ছিল তাই দেখো এখানে আগে আছে, এই এটা পরে ছিল তাই জন্য দেখো পরে আছে, এই একটা উড়ে এসে জুড়ে বসেছে, তাই জন্য একটাকে কাটাবার জন্য এই 1 আর এই 1 কেটে যাবে, এটা খেয়াল রাখবে। তাহলে ফাইনালি যে সূত্র, আরেকটা যে সূত্র পড়লাম সেটা হচ্ছে বি মিউ এ ইজ ইকুয়াল টু বি মিউ 1 ইন্টু 1 মিউ এ। এই সূত্রটাও খেয়াল থাকে যেন। বিটা সব থেকে আগে ছিল তাই দেখো বিটা আগে আছে, এটা সব থেকে পরে ছিল তাই দেখো এটা পরে আছে, এই একটা উড়ে এসে জুড়ে বসেছে তাই জন্য এই সূত্রটা গেল। এবার এই এতগুলো জিনিস দিয়ে আমরা প্রচুর অঙ্ক করতে পারবো। দেখো একটা কথা বলি, এই যে আলোচনাটা আমরা শিখলাম, এই আলোচনাটা যে আমি করলাম, এটা কিন্তু আগে প্রতিসরণ শেখানো হয়, প্রতিসরণের সূত্র শেখানো হয়, তারপরে এটা শেখানো হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগে এটা শিখে নেওয়া দরকার, তারপরে প্রতিসরণ পড়বো। ঠিক আছে, তো
এখনো পর্যন্ত যা পড়িয়েছি তোমার তো বুঝতে কোনো অসুবিধা হয়নি। বুঝতে যদি কোনো অসুবিধা যদি না হয়ে থাকে তাহলে তুমি ঠিক আছে, চলো কোনো অসুবিধা নেই। এবারে এই যে সূত্রগুলো করলাম, এই সূত্র থেকে আমাকে এবার অঙ্ক করতে হবে। আচ্ছা, আরো কি সূত্র শিখলাম বলো তো? আমি এখনো শিখেছি যে বি মিউ এ ইজ ইকুয়াল টু কত হয়, সরি মিউ ইজ ইকুয়াল টু কত হয়, মিউ ইজ ইকুয়াল টু হয় সি বাই ভি। এই সূত্রটাও শিখেছি আমি। এই মোটামুটি এতগুলো সূত্র আমি শিখেছি। এই সূত্রগুলো লাগিয়ে এবারে আমি অঙ্ক করা শিখবো, ঠিক আছে? চলো দেখো, মাধ্যমিক 18তে আসা কোশ্চেন, 2018তে আসা কোশ্চেন কি বলছে? কোন মাধ্যমে আলোর বেগ, তাহলে এটা হচ্ছে ভি এর মান, আমাকে এখানে বেগ ভি এর মান বলে দিয়েছে। কোন মাধ্যমে আলোর বেগ, তাহলে এখানে আলোর বেগ ভি ইজ ইকুয়াল টু, আলোর বেগ ভি ইজ ইকুয়াল টু কত বলেছে? 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ওই মাধ্যমে প্রতিসারাঙ্ক কত হবে? ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু কত জানতে চেয়েছে। দেখো, আমি জানি কোন মাধ্যমের প্রতিসারাঙ্কের সঙ্গে আলোর বেগের কি সম্পর্ক। এই মাত্র দেখো এখানে করেছি যে মিউ মানে হচ্ছে সি বাই ভি, যেখানে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ আর ভি হচ্ছে ওই নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ। এখন শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় কনস্ট্যান্ট হয়। শূন্য মাধ্যমে আলোর বেগ সি ইজ ইকুয়াল টু, সবসময় খেয়াল রাখবে, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হয়। এখন আমাকে মিউ ক্যালকুলেট করতে বলেছে। আমরা প্রত্যেকে জানি যে মিউ ইজ ইকুয়াল টু কি হয়, সি বাই ভি হয়। এখন সি মানে কত হচ্ছে? 3 ইন্টু 10⁸। ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2 ইন্টু 10⁸। এখন লক্ষ্য করে দেখো, এরও একক মিটার পার সেকেন্ডের আর এটারও একক মিটার পার সেকেন্ডের। তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে এটা আসবে 3/2 বা এর মানটা আসবে 1.5। তাহলে মিউ এর যে ফাইনাল মানটা বেরোবে সেটা 1.5 বেরোবে। তাহলে মিউ এর যে ফাইনাল মানটা বেরোবে সেটা 1.5 বেরোবে। এবারে তুমি লক্ষ্য করে দেখো, এই যে একক আর এই যে একক কেটে গেল। তাহলে এইখান থেকে একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে মিউটা হচ্ছে একক বিহীন রাশি, মিউটা হচ্ছে ইউনিটলেস। মিউটা হচ্ছে, নোট তো, মিউ হচ্ছে ইজ ইকুয়াল টু ইউনিট লেস বা একক বিহীন রাশি, একক বিহীন রাশি। খেয়ালটাকে যেন, চলো নেক্সট কি বলছে? 5-এর পরম প্রতিসারাঙ্ক 1.5। আচ্ছা এক সেকেন্ড, এই মাত্র করলাম না? কোন মাধ্যমে আলোর বেগ এত, আচ্ছা ঠিক আছে চলো। বলছে কাচের পরম প্রতিসারাঙ্ক হচ্ছে 1.5, তাহলে মিউ এর মানটা আমাকে এখানে 1.5 বলে দিয়েছে। মিউ মিউ ইজ ইকুয়াল টু 1.5 বলে দিয়েছে। বলছে শূন্য মাধ্যমে আলোর বেগ সি বলে দেওয়া আছে, সি ইজ ইকুয়াল টু কত? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বলেছে মুখস্থ রাখতে। বলেছে কাচের পরম প্রতিসারাঙ্ক এত হলে কাচের মধ্যে আলোর বেগ কত হবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত আমাকে জানতে চেয়েছে। আমরা জানি যে মিউ ইজ ইকুয়াল টু, আমরা জানি যে মিউ ইজ ইকুয়াল টু, মিউ ইজ ইকুয়াল টু কত হয়? সি বাই ভি হয়। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে? সি বাই মিউ হবে। সি কত আছে? 3 ইন্টু 10⁸। মিউ কত আছে? 1.5। আর এই 1.5 কে আমি 3/2 লিখতে পারি।
এই 1.5 কে আমি 3/2 লিখতে পারি। তাহলে এটাকে আমি 3/2 করলাম, 3 আর 2টাকে আমি উপরে তুলে দিলাম, 3 3 কেটে গেল। তাহলে v ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2 × 10⁸। এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর মিউ এর কোনো একক নেই, তাহলে অবশ্যই ভি এর এককটাও আমার মিটার পার সেকেন্ডে হবে। তাহলে এটাও হয়ে যাবে আমার মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, সহজ কোয়েশ্চেন ছিল, কোনো জটিল ছিল না কিছু। দেখো না, শুধুমাত্র প্রতিসারাঙ্কের কনসেপ্ট পড়ে অঙ্কগুলো কি সুন্দর হয়ে যাচ্ছে। তাহলে বেকার জটিল করে তো বেশি থিওরি পড়ে তো লাভ নেই। চলো দেখো কি বলছে, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক 1.5, কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক কত? সহজ কোয়েশ্চেন, আমাকে বলেছে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক। বায়ু সাপেক্ষে কাচ, কার সাপেক্ষে বায়ু, তাহলে বায়ুটাকে আমি আগে লিখবো। কার প্রতিসারাঙ্ক কাঁচ, তাহলে কাঁচটাকে আমি পরে লিখবো। কাঁচকে আমি গ্লাস জি দিয়ে প্রকাশ করব। এটা কত বলেছে তোমার? বায়ু সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক 1.5। এটাকে আমি 3/2 লিখতে পারি। বলছে কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক, কাচ সাপেক্ষে কাঁচ, তাহলে কাঁচটাকে আমি আগে লিখবো। কার প্রতিসারাঙ্ক? বায়ু, তাহলে এ আরটাকে পরে লিখবো। এটা ইজ ইকুয়াল টু কত জানতে চেয়েছে? দেখো না, আমরা এইমাত্র একটু আগে করেছি, এই যে বি মিউ এ ইজ ইকুয়াল টু 1/a মিউ বি, এই যে এই সূত্রটা লাগবে এখানে। এটা কত হবে? এটা ইজ ইকুয়াল টু হবে, ছাড়ো এখানে লিখি, জি মিউ এ ইজ ইকুয়াল টু 1/a মিউ জি, আর এটা ইজ ইকুয়াল টু হবে 3/2। অ্যান্সার 2/3 অ্যান্সার। সহজ জিনিস, কোনো জটিল জিনিস নয় কিন্তু। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। দেখো এই অঙ্কগুলো কিন্তু না মুখে মুখে হয়ে যাচ্ছে, মানে একটু থিওরি ভালো করে বুঝলেই বাস, মানে আশা করছি তুমি বুঝতে পারছো। এখানে যদি একটু ভালো করে পড়ে নাও তাহলে আর বাড়িতে আমার মনে হয় না পড়তে হবে। ঠিক আছে, চলো কি বলছে দেখো, কাচের পরম প্রতিসারাঙ্ক 3/2। আচ্ছা, কাচের পরম প্রতিসারাঙ্ক 3/2। কাচ মানে মিউ গ্লাস ইজ ইকুয়াল টু কত বলেছে? 3/2 বলেছে। তারপরে কি বলছে, কাচের পরম প্রতিসারাঙ্ক মানে মিউ গ্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2। তারপরে কি বলছে, জলের পরম প্রতিসারাঙ্ক, জল মানে ওয়াটার, তাহলে মিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত আছে? 4/3 আছে। কি বলছে, যদি কাচ মাধ্যমে আলোর বেগ, কাচ মাধ্যমে আলোর বেগ মানে ভেলোসিটি অফ লাইট ইন গ্লাস কত বলেছে? 2 × 10, আচ্ছা 10⁸ হবে। হ্যাঁ, এটা 10⁸ হবে, 10⁸ হবে। কাচ মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে জল মাধ্যমে আলোর বেগ কত? জল মাধ্যমে আলোর বেগ মানে ভেলোসিটি অফ লাইট ইন ওয়াটার ইজ ইকুয়াল টু কত? এইখানে কোন সূত্র লাগবে? দেখো এখানে না আমার এই সূত্রটা লাগবে, মিউ বি বাই মিউ এ ইজ ইকুয়াল টু ভি এ বাই ভিবি। তাহলে velocity of light in water by velocity of light in glass is equal to mu glass by mu water। তাহলে velocity of light in water is equal to mu glass কত বলেছে? 3/2 বলেছেন। ওয়াটার কত বলেছে? 4/3 বলেছে। আর গ্লাস গ্লাস কত বলেছে? 2 × 10⁸ কত হচ্ছে? 9/8 × 2 ×
10⁸ এটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ওয়াটার। এটা ইজ ইকুয়াল টু হবে 9 বাই কাটাকাটি করলে কত আসছে 4, 9 4 হচ্ছে এটা। এটাকে যদি কাটাকাটি করো 7 দুগুণে 8, 2.25 into 10⁸ মিটার পার সেকেন্ড। হয়ে গেল, গল্প শেষ। খুবই সহজ কোয়েশ্চেন। এবারে কি বলছে, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3। বলছে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3। কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে, তাহলে বায়ুটাকে আমি আগে লিখবো। কার প্রতিসরাঙ্ক? জলের প্রতিসরাঙ্ক, তাহলে জলটাকে পরে লিখবো। কত বলেছে? 4/3। তারপরে বলেছে বায়ু সাপেক্ষে, তাহলে বায়ুটাকে আগে লিখবো। কার প্রতিসরাঙ্ক? কাঁচের প্রতিসরাঙ্ক, তাহলে গ্লাসটাকে আমি পরে লিখবো। কত হচ্ছে? 3/2। আমার কি চাইছে? জল সাপেক্ষে কাঁচের। জল সাপেক্ষে মানে গ্লাসটাকে আমি জল সাপেক্ষে বলেছে মানে ওয়াটারটাকে আমি আগে লিখবো। কার প্রতিসরাঙ্ক? কাঁচের, তাহলে কাঁচটাকে আমি পরে লিখবো। এইটা ইজ ইকুয়াল টু কত? এইখানে আবার কোন সূত্রটা লাগবে? এখানে আমার এই সূত্রটা লাগবে। এখানে আমার এই সূত্র লাগবে, বি মিউ এ ইজ ইকুয়াল টু বি মিউ 1 ইন্টু 1 মিউ এ। দেখো করে দিচ্ছি এখনই। এই মাত্র একটু আগে করেছি না, ডাব্লু মিউ জি ইজ ইকুয়াল টু, দেখো এখানে এটা কিন্তু এয়ার আছে, তাহলে আমি এটাকে এয়ারে ভেঙে লিখবো। ডাব্লুটা আগে আছে তাই ডাব্লুটা আগে লিখবো, দিয়ে এয়ারটা বসাবো, এখানেও এয়ার বসাবো, আর জিটা পরে আছে তাই জন্য জিটা পরে লিখবো। ওই একই সূত্র। এই যে এখানে এই এ আর এখানে এই এ, কি বললাম বুঝতে পারলে? এবারে ডাব্লু মিউ এ মিউ ডাব্লু 4/3 দেওয়া আছে, তাহলে ডাব্লু মিউ এ ইজ ইকুয়াল টু কত হবে? 3/4 হবে। এটা যদি 4/3 হয়, এটা যদি 4/3 হয়, তাহলে এটা কত হবে? 3/4 হবে। এটা উল্টো হবে না, এখানে এ মিউ ডাব্লু 4/3, তাহলে ডাব্লু মিউ এ কত? 3/4 হবে। তাহলে এটাকে আমি 3/4 লিখছি। এ মিউ জি 3/2 আছে, তাহলে কত হলো? 9/8 হয়ে গেল অ্যান্সার। খুব সহজ জিনিস, খুব সহজ জিনিস। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে। এবারে আসছি রিফ্র্যাকশন অফ লাইট। এবারে মজা আসবে, রিফ্র্যাকশন অফ লাইট। এবারে আসল প্রতিসরণে ঢুকবো। দেখো আলোর প্রতিসরণ মানে কি? এইমাত্র আমি অপটিক্যাল ডেন্সিটি বুঝলাম, এইমাত্র আমি লঘু মাধ্যম, ঘন মাধ্যম, আলোর মাধ্যমের প্রতিসরাঙ্ক বুঝলাম। অপটিক্যাল ডেন্সিটি পড়েছি, অপটিক্যাল ডেন্সিটি বেশি মানে ঘন মাধ্যম, অপটিক্যাল ডেন্সিটি বেশি মানে প্রতিসরাঙ্কর মানটা বেশি। কোনো একটা মাধ্যমের অপটিক্যাল ডেন্সিটি বেশি অর্থাৎ আলোকীয় ঘনত্ব বেশি মানে হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্কের মানটা বেশি। প্রতিসরাঙ্কের মানটা বেশি মানে হয়ে গেল ঘন মাধ্যম। ঘন মাধ্যম মানে ওই স্পেসিফিক মিডিয়ামে আলোর বেগটা কি হবে? বলো বলো কি হবে? অবশ্যই কম হবে। তাহলে কোনো একটা মিডিয়ামের আলোকীয় ঘনত্ব বেশি মানে আলোর বেগটা কম। আলোকীয় ঘনত্ব বেশি মানে প্রতিসরাঙ্কের মানটা বেশি মানে আলোর বেগের মানটা কম। এতক্ষণ ধরে আমরা আলোচনা করে এটুকু বুঝতে পারলাম যে বিভিন্ন মাধ্যমে আলোর বেগ কিন্তু সমান হয় না, বিভিন্ন মাধ্যমে আলোর বেগ হচ্ছে বিভিন্ন হয়। এখন কোন মিডিয়ামে আলোর বেগ বেশি হয়, কোন মিডিয়ামে আলোর বেগ কম হয়, সেগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কাছে অনেকগুলো প্যারামিটার রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আলোকীয় ঘনত্ব বা ইংরেজিতে বলা হয় অপটিক্যাল ডেন্সিটি। তার মধ্যে একটা হচ্ছে প্রতিসরাঙ্ক, যেটাকে ইংরেজিতে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে আলোকীয় ঘনত্ব যদি বেশি হয় বা প্রতিসরাঙ্ক যদি বেশি হয় সেটাকে আমরা বলবো ঘন মাধ্যম। আলোকীয় ঘনত্ব যদি কম হয় বা প্রতিসরাঙ্ক যদি কম হয় তাহলে সেটাকে আমরা বলবো লঘু মাধ্যম। ঘন মাধ্যমকে ইংরেজিতে ডেন্সার মিডিয়াম বলে, লঘু মাধ্যমকে ইংরেজিতে রেয়ারার মিডিয়াম বলে। তাহলে আলোর মাধ্যমের একটা ফিচার হচ্ছে যে সব মাধ্যমে আলোর বেগ সমান হয় না, কিছু কিছু মিডিয়ামে আলোর বেগ বেশি হয়, কিছু কিছু মিডিয়ামে আলোর বেগ কম হয়। এবারে তোমাকে একটা গল্প বলি, দেখো।
এটা হচ্ছে একটা মাধ্যম, আর এটা হচ্ছে আরেকটা মাধ্যম। এটা হচ্ছে একটা মিডিয়াম, এটা হচ্ছে আরেকটা মিডিয়াম, বোঝা যাচ্ছে না? এবারে বোঝা যাচ্ছে? যখন লাইট এই মিডিয়ামের মধ্য দিয়ে ট্রাভেল যখন করছিল, সাপোজ করো এই মিডিয়ামে লাইটের ভেলোসিটি হচ্ছে v1, সাপোজ করো এই মিডিয়ামে লাইটের ভেলোসিটি হচ্ছে v1, আর এই মিডিয়ামে লাইটের ভেলোসিটি হচ্ছে v2। পড়া যাচ্ছে? হুম, ঠিক আছে। আর অবশ্যই অবশ্যই সাপোজ করো v1 বড় v2 থেকে, তুমি ধরে নাও এটাকে, ঠিক আছে? দেখা গেছে যে বেগের পরিবর্তনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মিডিয়ামে তো আলোর বেগ ডিফারেন্ট ডিফারেন্ট হয়। সাপোজ করো লাইট এই মাধ্যমের মধ্য দিয়ে ট্রাভেল করছিল, দিয়ে হঠাৎ করে সে যখন 2 নম্বর মাধ্যমে প্রবেশ করছে, বা আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় যখন এই বিভেদ তলে এসে পড়লো, তখন দেখা গেল আলোর পথটা না কিছুটা বেঁকে গেল। দেখা গেল এই আলোর পথটা কিছুটা বেঁকে গেল। এই আলোর পথটা কিছুটা বেঁকে গেল এরকম করে। যদি এই মাধ্যম না থাকতো, তাহলে হয়তো আলোক রশ্মিটা এরকম যেত। আলোক রশ্মিটা এরকম করে আসছিল, আলোক রশ্মিটা এরকম করে আসছিল। হঠাৎ করে যখন আলোক রশ্মিটা এক মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে যখন প্রবেশ করলো, তখন আলোর বেগের পরিবর্তনের জন্য আলোক রশ্মির গতিপথটা সামান্য পরিবর্তন হয়ে গেল। এই যে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আলোক রশ্মির বেগের পরিবর্তনের জন্য আলোক রশ্মির গতিপথটা কিছুটা পরিমাণ পরিবর্তন হচ্ছে, এই ঘটনাটাকে আমরা আলোর প্রতিসরণ বলবো। বোঝা গেছে? এই যে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন যাচ্ছে, তখন মাধ্যমের পরিবর্তনের জন্য ওই স্পেসিফিক আলোক রশ্মিটার বেগের পরিবর্তন হচ্ছে, আর বেগের পরিবর্তনের জন্য আলোক রশ্মির গতিপথের দিকটা সামান্য চেঞ্জ হচ্ছে। এই যে গতিপথের দিকটা চেঞ্জ হচ্ছে, এই ঘটনাটাকে আমরা আলোর প্রতিসরণ বলে জানি। ঠিক আছে? আর কেন আলোর বেগ পরিবর্তন হচ্ছে এই নিয়ে আলোচনা কিন্তু অলরেডি হয়ে গেছে। আই হোপ তোমাদের মাথায় একদম সেটে গেছে। ঠিক আছে? তাহলে এবারে সংজ্ঞাটা একটু পড়ে দেখি। আর হ্যাঁ, আমি এখানে v1 গ্রেটার দেন v2 এই কথাটা কেন বললাম? সাপোজ করো এটা হচ্ছে জল, না সাপোজ করো এটা হচ্ছে ধরো বালি, এটাকে বালি সাপোজ করো এটা হচ্ছে বালি।
ধরো বালি, আর এটা এটা সাপোজ করো জল, ঠিক আছে। তোমাকে বলা হলো যে তোমাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছাতে হবে। তোমাকে বলা হলো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছাতে হবে। এখানে এ বি সি তিনজন প্রতিযোগী ছিল। প্রতিযোগিতাটা হচ্ছে তোমাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছাতে হবে। প্রতিযোগিতাটা হচ্ছে তোমাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছাতে হবে। এই এ পয়েন্ট থেকে তোমাকে এইখানে যে বি পয়েন্ট আছে সেখানে পৌঁছাতে হবে। এটি হচ্ছে প্রতিযোগিতা। তুমি যদি চালাক হও তুমি কি করবে? তুমি চেষ্টা করবে বালিতে ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল করার, আর জলে যাতে করে কম ডিস্টেন্স ট্রাভেল করতে হয়। চেষ্টা করবে তো? তুমি কি চাইবে যে এরকম করে যাবে, দিয়ে এখানে আসবে, দিয়ে এরকম করে আসবে? তুমি চেষ্টা করবে যে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যাতে আমি বালিতে ট্রাভেল করি, কারণ বালিতে আমি ছুটতে স্পিডে পারবো, জলে সাঁতার কাটতে আমি আসতে পারবো। তাই জন্য তুমি চেষ্টা করবে যে যাতে করে বালিতে তুমি ম্যাক্সিমাম ডিস্টেন্স ছুটতে পারো, তারপরে জলে যাতে করে মিনিমাম ডিস্টেন্স আমাকে সাঁতার কাটতে হয়। আলো না ঠিক সেরকম চালাক। আলো সবসময় এমন ভাবে ট্রাভেল করে যাতে করে এইখান থেকে এইখানে সে মিনিমাম পসিবল সময়ে যাতে করে কভার করতে পারে। আলো হচ্ছে খুব চালাক। আলো চাইবে যে আমি এমন ভাবে ট্রাভেল করব যাতে করে আমি মিনিমাম পসিবল টাইমে যাতে করে এখানে পৌঁছাতে পারি, যাতে করে মিনিমাম পসিবল টাইমে আমি এইখান থেকে এইখানে পৌঁছাতে পারি। তাই জন্য যে মাধ্যমে আলোর বেগ বেশি সেখানেও চেষ্টা করে বেশি পাথ ট্রাভেল করতে, আর যেখানে আলোর বেগ কম তাই সেখানেও চেষ্টা করে যাতে করে কম পাথ আমাকে ট্রাভেল করতে হয়। তাই জন্য আলোক রশ্মির গতিপথটা সামান্য বিচ্যুত হয়। এবার কেন এই ঘটনাগুলো ঘটে, কেন এরকমটা করে, সেটা কিন্তু অঙ্কের মাধ্যমে প্রমাণ করে দেখানো যায়। সেটা এখন বেকার করে লাভ নেই, এবং তার ক্যালকুলেশন বড্ড জটিল হবে। ঠিক আছে, যারা যেই অ্যাডভান্স নিয়ে পড়বে সেখানে কাইনেমেটিক্স এরকম অঙ্ক করানো হয়। কাইনেমেটিক্স মানে ধরো স্মৃতিবিজ্ঞান এরকম অঙ্ক করানো হয়, তোমাদের লাগবে না। তুমি শুধু এটুকু বুঝো যে তুমি যদি হতে তাহলে চেষ্টা করতে যে আমাকে যদি রেসটা যদি জিততে হয়, আমাকে যদি প্রতিযোগিতাকে যদি জিততে হয়, তাহলে আমি চেষ্টা করব যেখানে আমার বেগ বেশি সেইখানে বেশি ডিস্টেন্স ট্রাভেল করব, আর যেখানে আমার বেগ কম সেখানে কম ডিস্টেন্স ট্রাভেল করব, যাতে করে আমি এখানে দ্রুত পৌঁছাতে পারি। লাইটও তোমার থেকে আরো চালাক। লাইট জানে কিভাবে গেলে আমি মিনিমাম পসিবল সময় যাব। তাই জন্য ও যেখানে বেগ বেশি অর্থাৎ যেটা লঘু মাধ্যম সেখানে ও বেশি স্পিডে যাবে, সেখানে সে বেশি পাথ ট্রাভেল করবে। আর যেটা ঘন মাধ্যম অর্থাৎ যেখানে বেগটা কম সেখানে ও কম ডিস্টেন্স ট্রাভেল করবে, কম পাথ ট্রাভেল করবে। তাই জন্য সে শর্টেস্ট পাথ নিয়ে নেবে। আর শর্টেস্ট পাথ নেওয়ার চক্করে আলোক রশ্মির গতিপথটা সামান্য বিচ্যুত হচ্ছে, এবং এই বিচ্যুত হওয়ার ঘটনাকে আমরা কি বলবো? আলোর প্রতিসরণ বলবো। এবারে সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটাতে কি বলেছে দেখো। বলছে দুটি ভিন্ন ঘনত্ব বিশিষ্ট। ভিন্ন ঘনত্ব মানে এখানে আলোকীয় ঘনত্ব বলছে, নর্মাল ঘনত্ব বলছে না কিন্তু। ভিন্ন ঘনত্ব বিশিষ্ট আলোকীয় মাধ্যমের বিভেদ দলে তির্যক ভাবে আপতিত। তির্যক মানে এই যে বাঁকা এসে পড়েছে, যে তির্যক ভাবে মানে বাঁকা এসে পড়েছে আপতিত আলোক রশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশকালে আলোর বেগের মান ও সেই সঙ্গে আলোর গতির অভিমুখের পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। এইখানে একটা জিনিস খেয়াল করলে তির্যক ভাবে কথাটা বলছে, তির্যক ভাবে কথাটা বলছে কেন? তির্যক ভাবে না হয় যদি এরকম এসে পড়তো, তির্যক ভাবে না পড়ে সাপোজ করো যদি এরকম এসে পড়তো, তাহলে কি হতো না? আলোর গতিপথ পরিবর্তন হতো না? অ্যান্সারটা হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু আলোর গতিপথটা পরিবর্তন হতো না, আলো কিন্তু সোজা বেরিয়ে যেত। যদি আলোক রশ্মিকে বাঁকতে হয় তাহলে অবশ্যই তির্যক ভাবে এসে পড়তে হবে। এখানে প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু দাম আছে। এই ওয়ার্ডগুলো কিন্তু এইগুলোই হচ্ছে কি পয়েন্ট, এগুলোই তোমাকে খেয়াল রাখতে হবে। এটা ইতিহাস নয় যা হোক ওয়ার্ড ঢুকিয়ে দেবো। এই আলোক রশ্মি যে বাঁকবে সেটা তখনই বাঁকবে যখন তির্যক ভাবে এসে পড়বে। লম্ব ভাবে এসে পড়লে আলোক রশ্মির গতিপথটা বাঁকবে না, তখন বেগ পরিবর্তন হবে কিন্তু গতিপথ বাঁকবে না। লিখে দিচ্ছি, লম্ব
ভাবে এসে পড়লে আলোর গতিপথ পরিবর্তন হয় না। লম্বভাবে এসে পড়লে আলোর গতিপথ পরিবর্তন হয় না, বেগ পরিবর্তন হবে, কিন্তু বেগ এর মান পরিবর্তন হবে। তাহলে কি বললাম, লম্বভাবে যদি এসে পড়ে, তাহলে গতিপথ পরিবর্তন হবে না, কিন্তু মান পরিবর্তন হবে। মান কেন পরিবর্তন হচ্ছে? কারণ ওই যেটা অপটিক্যালি ডেন্সার হবে, যার আলোকীয় ঘনত্ব বেশি হবে, সেখানে আলোর বেগ কম হবে। ঠিক আছে, তাহলে এই যে গতিপথের পরিবর্তন, সেটা শুধুমাত্র তির্যকভাবে পড়লেই হবে। তাহলে এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবারে কেন গতিপথ পরিবর্তন হয় না সেটা অঙ্ক দিয়ে প্রমাণ করে দেখা যায়, সেটা অঙ্ক দিয়ে প্রমাণ করে দেখানো যায়, চিন্তা করার কোনো দরকার নেই, আমি দেখাবো। এবারে আসছে প্রতিসরণের সূত্র। প্রতিসরণের সূত্রের সঙ্গে প্রতিফলনের প্রথম সূত্রের অনেকটা মিল আছে। সাপোজ করো এটা হচ্ছে আচ্ছা, আমি ধরো আলোক রশ্মিটা এরকম ভাবে এসে পড়ছিল, এরকম মারলো, এই রশ্মিটাকে আমি বলবো আপতিত আলোক রশ্মি। এই রশ্মিটাকে আমি বলবো আপতিত আলোক রশ্মি। যে রশ্মিটার প্রতিসরণ হলো এটাকে বলবো প্রতিসৃত আলোক রশ্মি। এইটা হবে আমার আপতন বিন্দু, আর এটা হচ্ছে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। তাহলে আপতিত আলোক রশ্মি, প্রতিসৃত আলোক রশ্মি। আপতিত আলোক রশ্মিকে আমি ইনসিডেন্ট রে বলবো, আপতিত আলোক রশ্মিকে আমি ইনসিডেন্ট রে বলবো। ইনসিডেন্ট রে, এটাকে আমি ইনসিডেন্ট রে বলবো, এটাকে আমি রিফ্র্যাক্টেড রে বলবো। এটাকে আমি রিফ্র্যাক্টেড রে বলবো। তাহলে আপতিত আলোক রশ্মি, প্রতিসৃত আলোক রশ্মি, আর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এই যে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এটা সবসময় কিন্তু একই সমতলে থাকবে, দেখতে পাচ্ছ বোর্ডের সমতলে আছে। এটি হচ্ছে প্রথম সূত্র। আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ দলের উপর অঙ্কিত বিলম্ব। এটা হচ্ছে 1 নম্বর মাধ্যম, এটা হচ্ছে 2 নম্বর মাধ্যম। দুই মাধ্যমের বিভেদ দলের উপরে লম্ব টানা আছে। এটা সাপোজ করো এটা হচ্ছে 1 নম্বর মিডিয়াম, আর এটা সাপোজ করো এটা হচ্ছে 2 নম্বর মিডিয়াম। তাহলে আপতিত আলোক রশ্মি, প্রতিসৃত আলোক রশ্মি, আপতন বিন্দুতে দুই মাধ্যমের উপরে অঙ্কিত বিলম্ব সবসময় একই সমতলে থাকবে। আপতিত আলোক রশ্মি, প্রতিসৃত আলোক রশ্মি, আপতন বিন্দুতে দুই মাধ্যমের উপরে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। ঠিক আছে, প্রথম সূত্র কমপ্লিট। সেকেন্ড সূত্র কি বলছে? এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এই সূত্রটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এটাতেই তোমার সব অঙ্ক হবে। স্নেলের সূত্র, সূত্রের ভাষাতে কিছু নেই, কিন্তু এই সূত্রটা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করবে অঙ্ক করতে গিয়ে। মানে ম্যাক্সিমাম মানে যারা মোটামুটি দুর্বল একটু, তারা কিন্তু এই জায়গাতে ভুল করে। অভিজ্ঞতা বলছি, অভিজ্ঞতা থেকে বলছি। কি বলছে?
নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি, এই যে বলছে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি, এই কথাটা কেন বলছে এটা তোমাকে বুঝতে হবে। নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি ও নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। দুটো নির্দিষ্ট মাধ্যম আর একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন, আপতন কোণ এরপর বুঝতে হবে আপতন কোণটা কি। আপতন কোণের যদি সংজ্ঞা পড়তে হয় তাহলে সেই প্রতিফলনের সূত্রতে আমরা আপতন কোণ আর প্রতিফলন কোণ পড়েছিলাম, সেইখানেও একদম এক্সাক্ট সেম ডেফিনেশন হবে আপতন কোণ। আপতিত আলোক রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ করে, এই যে এটা হচ্ছে আপতন কোণ আই, এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। আপতন কোণের সাইন মানে সাইন আই, প্রতিসরণ কোণের সাইন মানে সাইন আর। এই অনুপাতটা সবসময় ধ্রুবক হয়, এই অনুপাতটা সবসময় ধ্রুবক হয়। এবার সাইন আই মানে কি বা সাইন আর মানে কি, সাইন অনুপাত মানে কি তোমাদেরকে ত্রিকোণমিতিতে শেখানো হবে। সাইন মানে হচ্ছে, সাইন মানে আমি বলে সময় নষ্ট করব না, ত্রিকোণমিতিতে শেখানো হবে। সাইন মানে হচ্ছে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এই ক্ষেত্রে সাইন মানে লম্ব বাই অতিভুজ হয়, ঠিক আছে। তাহলে সাইন আই বাই সাইন আর বা সাইন আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন এর অনুপাতটা ধ্রুবক হয়। আর এই ধ্রুবকটাকে বলা হচ্ছে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 নম্বরের সাপেক্ষে। এই জায়গাটাতেই ছেলেমেয়েরা ভুল করে, এই জায়গাটাতেই ছেলেমেয়েরা ভুল করে, এই জিনিসটাতেই তোমরা ভুল করবে। দেখাচ্ছি কি ভুল করবে। তাহলে সাইন আই বাই সাইন আর এই অনুপাতটা ধ্রুবক, আর এই অনুপাতটাকে বলা হয় 2 নম্বরের প্রতিসরাঙ্ক 1 নম্বরের সাপেক্ষে। যে মাধ্যমে ঢুকছে তার প্রতিসরাঙ্ক 1 নম্বরের সাপেক্ষে। আর বারবার ধরে বলছি এই জায়গাটাতেই ভুলটা করবে সবাই, কার প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে। জেনে রাখবে যে মাধ্যমে ঢুকছে তার প্রতিসরাঙ্ক, যে মাধ্যম থেকে ঢুকছে তার সাপেক্ষে, যে মাধ্যমে ঢুকছে তার প্রতিসরাঙ্ক, যে মাধ্যম থেকে ঢুকছে তার সাপেক্ষে, যেখানে ঢুকছে তার প্রতিসরাঙ্ক, যেখান থেকে ঢুকছে তার সাপেক্ষে। কি বললাম বুঝতে পারলে? যে মাধ্যমে ঢুকছে তার প্রতিসরাঙ্ক, 2 নম্বর মাধ্যমে ঢুকেছে তাই 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক, 1 নম্বর মাধ্যম থেকে ঢুকেছে তাই জন্য 1 নম্বরের সাপেক্ষে। তাহলে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে। আমি এটা শর্ট ট্রিকে তোমাকে বোঝাচ্ছি। আপতন কোণ কোনটা? আপতিত আলোক রশ্মি 2 মাধ্যমের, আচ্ছা আপতিত আলোক রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করবে সেটাকে আপতন কোণ বলে, এটাকে থিটা1 নাম দিচ্ছি। প্রতিসৃত আলোক রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাকে প্রতিসরণ কোণ বলে, এটাকে থিটা2 নাম দিচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বার মিডিয়াম আর এর প্রতিসরাঙ্ক হচ্ছে μ1। এটা হচ্ছে 2 নাম্বার মিডিয়াম, এর প্রতিসরাঙ্ক হচ্ছে μ2, ঠিক আছে। এবারে
আমি কি বললাম, আপতন কোণের সাইন অর্থাৎ সাইন i1 সাইন θ1, আর প্রতিসরণ কোণের সাইন মানে কত হচ্ছে সাইন θ2। এটা হচ্ছে ধ্রুবক রাশি, এটা হচ্ছে ধ্রুবক রাশি, আর এই ধ্রুবকটাকে বলা হয় যে মাধ্যমে যাচ্ছে তার প্রতিসরাঙ্ক, অর্থাৎ মিউ টু এর প্রতিসরাঙ্ক, 2 নম্বরের প্রতিসরাঙ্ক। যে মাধ্যম থেকে ঢুকছে তার সাপেক্ষে, অর্থাৎ 1 নাম্বার থেকে ঢুকছে তাই 1 নাম্বার মিডিয়ামের প্রতিসরাঙ্কের সাপেক্ষে। তুমি যদি কোনাকুনি গুণ করে দাও তাহলে কি হচ্ছে বলতো, μ1 ইন্টু সাইন θ1 ইজ ইকুয়াল টু μ2 ইন্টু সাইন θ2। এটা সূত্র এলো। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি মিউ ইন্টু সাইন থিটা, মিউ ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। আর এই সূত্রটাকে আমি বলবো স্নেলের সূত্র, এই সূত্রটাকে আমি বলবো স্নেলস ল, স্নেলস ল। এই সূত্রটাকে আমি বলবো স্নেলের সূত্র বা স্নেলস ল। বোঝা গেছে? আচ্ছা, এবারে তোমাদেরকে একটা জিনিস বলছি আপাতত মুখস্থ করে নাও, একটা জিনিস বলছি আপাতত মুখস্থ করে নাও, কারণ ত্রিকোণমিতিতে শেখানো হবে। জেনে রাখবে সাইন থিটার সঙ্গে থিটার সমানুপাতিক সম্পর্ক, এই জিনিসটা খেয়াল রাখবে। সাইন থিটার সঙ্গে থিটার সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ কোণের মানটা যদি বাড়ে তাহলে সাইন থিটার মানটা বাড়বে। এবারে আসি যদি মিউ এর মানটা কমে, এইখান থেকে কি দেখলাম মিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এইখান থেকে বুঝতে পারছি মিউ এই মানটা যদি কমে তাহলে অবশ্যই সাইন থিটার মানটা বাড়বে। মিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মিউ এর মানটা যদি বাড়ে তাহলে সাইন থিটার মানটা কমবে। কেন? কারণ মিউ এর আর সাইন থিটার গুণফলটা সবসময় ধ্রুবক হয়, মিউ আর সাইন থিটা এর গুণফলটা সবসময় ধ্রুবক হয়, মিউ আর সাইন থিটা এর গুণফলটা সবসময় ধ্রুবক হয়। মিউ এর মানটাকে যদি বাড়াই তাহলে গুণফলটাকে কনস্ট্যান্ট রাখার জন্য সাইন থিটার মানটা কমাতে হবে, অর্থাৎ মিউ এর সঙ্গে সাইন থিটার ব্যস্তানুপাতিক সম্পর্ক। পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে পি এর সঙ্গে ভি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল। ঠিক সেরকম মিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে মিউ এর সঙ্গে সাইন থিটার কি হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। তাহলে মিউ এর মানটা যদি কমে তাহলে সাইন থিটার মানটা বাড়বে, আর যেহেতু সাইন থিটার সঙ্গে থিটার সমানুপাতিক সম্পর্ক তাহলে থিটার মানটা বাড়বে, থিটার মানটা বাড়বে। মিউ এর মানটা কমছে তাহলে থিটার মানটা বাড়ছে। আচ্ছা, মিউ এর মানটা কমছে মানে আমার আলো ডেন্সার থেকে, ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে আসছে, তার মানে আলো ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে আসছে, মানে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে। আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি আসে তাহলে থিটার মানটা বাড়বে, অর্থাৎ আলোক রশ্মিটা অভিলম্বের সঙ্গে বেশি কোণ করবে। তার মানে আলোক রশ্মি আলোক রশ্মি অভিলম্বের সঙ্গে বেশি কোণ করবে। তার মানে তুমি এখানে লক্ষ্য করে দেখো থিটার মানটা কমেছে, এইখানে দেখতে পাচ্ছ থিটার মানটা এখানে বেশি ছিল, থিটার মানটা এখানে কম ছিল। থিটার মানটা যদি কমে সাইন থিটার মানটা কমবে, সাইন থিটার মানটা কমলে মিউ এর মানটা বাড়বে। এইখানে কি হয়েছে, এইখানে আমার থিটার মানটা কি হয়েছে, থিটার মানটা কমেছে, তাহলে সাইন থিটার মানটা কি হবে, সাইন থিটার মানটা কমবে, তাহলে মিউ এর মানটা কি হবে, মিউ এর মানটা বাড়বে। তাহলে অবশ্যই মিউ ওয়ানের থেকে মিউ এর মানটা বেড়েছে, তার মানে মিউ টুর মানটা বেশি, মিউ ওয়ানের মানটা কম, তাহলে অবশ্যই
মিউ টুর মানটা বেশি হবে আর মিউ ওয়ানের মানটা কম হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম এটা হয়ে গেছে আমার ডেন্সার মিডিয়াম, এটা হয়ে গেছে আমার ডেন্সার মিডিয়াম বা ঘন মাধ্যম, আর মিউ ওয়ানটা হয়ে গেছে আমার রেয়ারার মিডিয়াম বা লঘু মাধ্যম। থিটার মানটা কমেছে তাই জন্য মিউ এর মানটা বেড়েছে, এ দেখো থিটার মানটা কমেছে তাই জন্য মিউ এর মানটা বেড়েছে। বাস এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছিলাম। এবারে দেখো আমাকে এখানে বলেছে যে আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে কোনো একটা তরল মাধ্যমে প্রবেশ করেছে, তাহলে এই তরল মাধ্যমের প্রতিসরাঙ্কটি কত আমাকে জানতে চাইছে। তাহলে মিউ আমাকে এর প্রতিসরাঙ্ক বের করতে হবে এর সাপেক্ষে, তাহলে আমাকে মিউ লিকুইড বের করতে হবে, মিউ লিকুইড বের করতে হবে কার সাপেক্ষে, মিউ এয়ার এর সাপেক্ষে, মিউ লিকুইড বের করতে হবে মিউ এয়ার এর সাপেক্ষে। আমি সাপেক্ষে যাবই না, আমি সাপেক্ষে যাবই না। আচ্ছা তুমি নর্মাল তুমি স্নেলস ল লাগিয়ে করতেই পারো, ছাড়ো, তুমি এখান থেকে করতে পারো এর প্রতিসরাঙ্ক এর সাপেক্ষে মানে সাইন আই বাই সাইন আর। তোমরা অঙ্কটা ভুল কোথায় করবে জানো, আই মানে হচ্ছে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে এইটা হচ্ছে আই, এটা হচ্ছে আই। আর মানে কি জানো, প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে এটা হচ্ছে আর। তাহলে এখানে আই এর মানটা কত, এখানে আই এর মানটা হচ্ছে 90 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 60। এটা হচ্ছে আই এর মান, এটা 30, পুরোটা হচ্ছে 90, তাহলে এটা কত হবে 90 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 60। আর এর মানটা কত, আর ইজ ইকুয়াল টু হচ্ছে 90 মাইনাস 45, তাহলে এটা হয়ে যাচ্ছে 45, এটা হচ্ছে আর এর মান। এবারে স্নেলের সূত্র কি বলছে, সাইন আই বাই সাইন আর, স্নেলের সূত্র বলছে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু এর প্রতিসরাঙ্ক এর সাপেক্ষে, তাহলে মিউ অফ লিকুইড বাই মিউ অফ এয়ার। এখন একটা জিনিস বারবার ধরে বলছি খেয়াল রাখবে যে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক এর মানটা এক হয়। কেন এক হয়, কারণ মিউ ইজ ইকুয়াল টু কি হয়, মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি হয়। আর আমি কি বললাম, বায়ু মাধ্যমে আলোর বেগ ভি সি এর সঙ্গে সমান হয়, তাহলে এটা কত হবে এক হয়ে যাবে। বায়ু মাধ্যমে আলো সি বেগে যায়, এখানে করিয়েছি না, আমি এখানে করেছি না, স্পিড অফ লাইট ইন এনি মিডিয়াম ভি আর স্পিড অফ লাইট ইন এয়ার অর ভ্যাকিউম শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে আলো সি বেগে যায়, আলো সি বেগে যায়, ঠিক আছে। এবারে এখান থেকে করলাম না ভি মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি, যেহেতু বায়ু মাধ্যমে আলো সি বেগে যায় তাহলে সি বাই সি করে 1 হয়ে যাচ্ছে, তাই জন্য সবসময় খেয়াল রাখবে যে বায়ু মাধ্যমের ক্ষেত্রে মিউ এর মানটা সবসময় এক হয়। এবারে সাইন আই, আচ্ছা এটা হচ্ছে সাইন 60, সাইন 60 বাই সাইন 45, সাইন 60 এর মান হয় √3/2। পরে যারা জানো তাদের ভালো, আর যারা জানো না তাদেরকে পরে মুখস্থ এমনিতেই করতে হবে। সাইন 60 এর মান হয় √3/2 আর সাইন 45 এর মান হয় 1/√2। পরে তোমাদেরকে করানো হবে, এগুলো চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে মিউ ইজ ইকুয়াল টু হবে √3/2, এটি হচ্ছে তোমার অ্যান্সার। এখন এই জায়গাতে ছেলেমেয়েরা ভুল করবে, কার সাপেক্ষে কার এইটাতে ভুল করবে, তাই জন্য আমি কিভাবে মনে রাখি, এই যে বললাম এর প্রতিসরাঙ্ক ইন্টু এই মাধ্যমের অভিলম্বের সঙ্গে কোণ, আমি তো এভাবেই করি। আমি অঙ্কটা কিভাবে করব, আমি অঙ্কটা করব
এই যে মিউ এয়ার মানে 1, আলোটা অভিলম্বের সাথে কতক্ষণ করেছে মানে sin 60, ইন্টু এই মাধ্যমে ইজ ইকুয়াল টু এই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত মিউ, এখানে আলোটা অভিলম্বের সাথে কতক্ষণ করেছে 45, এটা মিউ এয়ার করে দাও, ছাড়ো এটাকে তুমি মিউ এয়ার করে দাও, তাহলে এটা হয়ে গেল 1 sin 60 মানে কত হচ্ছে √3/2, এটা মিউ থাকলো, এটা 1/√2, তাহলে মিউ ইজ ইকুয়াল টু √3/2 হলো। আমার জন্য এই শর্ট নিয়ম ঠিক আছে। আমি সিম্পল ওই সূত্রই লাগাতে পছন্দ করি, ওই যে μ1 ইন্টু সাইন থিটা, দাঁড়াও μ1 ইন্টু সাইন থিটা 1 ইজ ইকুয়াল টু μ2 ইন্টু সাইন থিটা 2। আমি এইভাবে অঙ্কটা করলাম, পরে যখন তোমার সাইন 60 মান মনে থাকবে না, আমি চুপচাপ করবো, দেখো মিউ এয়ার মানে 1, সাইন 60 মানে √3/2, এটার মিউ জানি না তাহলে মিউ, আর সাইন 45 মানে 1/√2। এটা এক লাইনে, শুধুমাত্র এটা বিশ্বাস করো মুখে মুখে এই অঙ্কটা মুখে মুখে করা সম্ভব হয়, এক লাইনে অঙ্কটা হয়ে যায়, কিছু করতে হয় না। আর এখানে বিশাল বড় করে করতে হয়, ভালো লাগে না, আমি এই নিয়মে করি না, আর এই নিয়মে ভুল করার চান্সটাও কিন্তু অনেক কম থাকে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। কি বলছে, কোন সমতল প্রতিসারক মাধ্যমে একটি আলোক রশ্মির আপতন কোণ, আচ্ছা এখানে আপতন কোণ I ইজ ইকুয়াল টু কত বলেছে, আপতন কোণ I ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি বলে দিয়েছে, প্রতিসরণ কোণ R ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি বলে দিয়েছে, প্রতিসরণ কোণ R ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি বলে দিয়েছে। মাধ্যমটির প্রতিসরাঙ্ক নির্ণয় করো, মিউ ইজ ইকুয়াল টু কত, সাইন আই বাই সাইন আই করে নিচে বের করবে, আমি আর বলছি না অঙ্কটা। সাইন 45 এর মান হয় 1/√2 আর সাইন 30 এর মান হয় হাফ, লিখে দিচ্ছি সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হয় 1/√2 আর সাইন 30 এর মান কত হয় হাফ, নিচে করবে অঙ্কটা। এবার আসছে কৌণিক চ্যুতি, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। দেখো আমি এইমাত্র করলাম না মিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এইমাত্র করলাম মিউ যদি বাড়ে তাহলে থিটাটা কমবে, আর মিউ যদি কমে তাহলে থিটাটা বাড়বে, এইমাত্র করলাম। তার মানে এই যে আলোক রশ্মি, সাপোজ করো এটা হয়ে যাবে হচ্ছে ডেন্সার মিডিয়াম, এটা হচ্ছে রেয়ারার মিডিয়াম। একটা আলোক রশ্মি এরকম করে এলো, আলোক রশ্মিটা এরকম করে এলো, এরকম করে বেরোলো, ডেন্সার থেকে রেয়ারে, ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে এসছে, অর্থাৎ মিউ এর মানটা কি হয়েছে, কমেছে। ডেন্সার থেকে রেয়ারারে এসছে মানে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এসেছে, তার মানে মিউ এর মানটা কমেছে, তার মানে থিটার মানটা বাড়বে। দেখো না এখানে এটা হচ্ছে θ1, এখানে এটা হচ্ছে θ2, তাই জন্য θ2 গ্রেটার দেন θ1 হয়েছে। কি বললাম বুঝতে পারলে? এবার আমাকে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বের করতে হবে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মানেটাই হচ্ছে চ্যুতিকোণ। কি বলছি বুঝতে পারছো, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মানেটাই হচ্ছে চ্যুতিকোণ, মানে আলোক রশ্মি কতটা কোণে বেঁকেছে। যদি এই মাধ্যম না থাকতো তাহলে আলোক রশ্মিটা এরকম যেত, যদি এই মাধ্যম না থাকতো, যদি এই মাধ্যমটাই যদি কন্টিনিউ হতো তাহলে আলোক রশ্মি সোজা যেত।
কিন্তু মাধ্যম চেঞ্জ হওয়ার জন্য আলোক রশ্মিটা কি করেছে, এতটা পরিমাণ বেঁকে গেছে। আলোক রশ্মিটা আমার এতটা পরিমাণ বেঁকে গেছে, এইটাকেই আমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা বলবো। এবার লক্ষ্য করে দেখো, এটা যদি θ1 হয় তাহলে অবশ্যই এটাও θ1 হচ্ছে, এইটা আর এইটা, এই কোণ আর এই কোণ বিপ্রতীপ কোণ। তাহলে আমি বুঝতে পারলাম θ1 প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু θ2, θ1 প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু θ2। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু θ2 মাইনাস θ1। এটা কি আমি বলি চ্যুতিকোণ। আমার জন্য চ্যুতিকোণ হচ্ছে এটা। বইয়ে কিন্তু কখনো আই মাইনাস আর করেছে, কখনো আর মাইনাস আই করেছে, আমি ওইভাবে করা পছন্দ করি না। তুমি সিম্পল দেখো, মিউ এর মানটা যদি বাড়ে থিটার মানটা কমবে, মিউ এর মানটা যদি কমে থিটার মানটা বাড়বে, বাস। আর চ্যুতিকোণ সবসময় বড় মাইনাস ছোট হবে, বাস এইটুকু জিনিস খেয়াল রাখলেই হবে। আর ভাবার দরকার, আর মাথার দিমাগ লাগাবারই দরকার নেই। দেখো কি বলেছে, আমরা অঙ্কটাতে আসি। আর হ্যাঁ, লম্ব আপতনের ক্ষেত্রে ভিন্ন মাধ্যমে রশ্মি প্রবেশ করায় আলোক রশ্মির বেগের মান পরিবর্তন হলেও অভিমুখের কিন্তু কোনো পরিবর্তন হয় না। অভিমুখের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এটা কেন হচ্ছে দেখো, তোমাকে বলছি। ধরো এটা হচ্ছে একটা মিডিয়াম, এটা হচ্ছে 1 নাম্বার মিডিয়াম, এটা হচ্ছে 2 নাম্বার মিডিয়াম। একটা আলোক রশ্মি সোজা, একটা আলোক রশ্মি এরকম পড়লো, দিয়ে সোজা বেরিয়ে গেল। এইখানে আপতন কোণ আই এর মান কত, 0 ডিগ্রি। প্রতিসরণ কোণ আর এর মানটা কত আমাকে জানতে হবে। সাপোজ করো এর প্রতিসরাঙ্ক হচ্ছে μ1, 2 নাম্বার মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে μ2। তুমি যদি স্নেলস ল লাগাও, আমি যদি μ1 ইন্টু সাইন θ1 ইজ ইকুয়াল টু μ2 ইন্টু সাইন θ2, এই সূত্রটা যদি লাগাই, θ1 এখানে কত হচ্ছে, θ1 ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু 0, θ2 ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। একটা জিনিস খেয়াল রাখবে, সাইন 0 মান কিন্তু 0 হয়। একটা জিনিস খেয়াল রাখবে, সাইন 0 মান কিন্তু 0 হয়। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রে μ1 ইন্টু সাইন 0 ইজ ইকুয়াল টু μ2 ইন্টু সাইন θ2। এবার এই মানটা 0, তাহলে এইখান থেকে বুঝতে পারলাম μ2 ইন্টু সাইন θ2 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, কারণ এই মানটা তো 0 হচ্ছে, আমার তো এই মানটা 0 হচ্ছে, এই মানটা তো আমার 0 হচ্ছে। এখন যেহেতু μ2 তো কোনোদিনও আমার 0 হবে না, মিউ এর মান তো 0 হতে পারে না, কারণ মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি, মিউ তো 0 হতে পারে না। তাহলে অবশ্যই সাইন θ2টা 0 হবে, সাইন θ2টা 0 হবে। এটা প্রকাশ করছে θ2র মানটাও 0 হবে, এটা প্রকাশ করছে θ2র মানটাও আমার এখানে, এই মানটাও কিন্তু এখানে আমার 0 হবে। তার মানে আলোক রশ্মি অভিলম্বের সঙ্গে সমান্তরাল ভাবে চলে যাবে, বা অভিলম্ব বরাবরই চলে যাবে। এই জন্য লম্বভাবে আপতনের ক্ষেত্রে আলোক রশ্মির গতিবেগের পরিবর্তন হলেও অভিমুখের কিন্তু কোনো পরিবর্তন হবে না। বোঝা গেছে? বুঝতে পেরেছো? চলো এবারে কোশ্চেন কি বলছে, একটি আলোক রশ্মি বায়ু থেকে কাঁচে লম্বভাবে ও বিভেদ তল ঘেঁষে আপতিত হলো, প্রতি ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান নির্ণয় করো। যখন লম্বভাবে পড়লো, লম্বভাবে মানে আমরা বলি পারপেন্ডিকুলার ইনসিডেন্স, পারপেন্ডিকুলার ইনসিডেন্স। আর এই পারপেন্ডিকুলার মানেটাই হচ্ছে লম্ব। এই পারপেন্ডিকুলার মানেটাই হচ্ছে লম্ব। লম্বভাবে আপতনের ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু 0 এই মাত্র করলাম, আর আই ইজ ইকুয়াল টু 0 হলে আর ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এবারে কি বলছে, বিভেদ তল ঘেঁষে, দেখো এটা হচ্ছে একটা মাধ্যম,
বলছে আলোক রশ্মিটা বিভেদ তল ঘেঁষে আপচিত হয়েছে। এখন সাপোজ করো এই আলোক রশ্মিটা এরকম বিভেদ তল ঘেঁষে আপচিত হয়েছে এরকম করে, তার মানে কি এই অ্যাঙ্গেলটা কত, 90°। তাহলে এই ক্ষেত্রে প্রতিসরণ কোণের মানটি কত জানতে চেয়েছে, এই ক্ষেত্রে এই থিটার মানটা কত জানতে চেয়েছে। ঠিক আছে, বলছে কাঁচের প্রতিসারাঙ্কটা √2, এর প্রতিসারাঙ্ক হচ্ছে √2 আর এর মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই থিটার মানটা কত, ঠিক আছে। কি করে বের করবে, আবার স্নেলের সূত্র লাগাবে, এটা ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু এটা ইন্টু সাইন থিটা। তাহলে 1 ইন্টু সাইন 90 ইজ ইকুয়াল টু এর প্রতিসারাঙ্ক কত, √2 ইন্টু সাইন থিটা। সাইন 90-র মান এক খেয়াল রাখবে, সাইন 90-র মান এক খেয়াল রাখবে, সবসময় খেয়াল রাখবে সাইন 90 ইজ ইকুয়াল টু 1, পরে তোমাদেরকে শেখানো হবে সাইন 90 ইজ ইকুয়াল টু 1 হয়। এটা ইজ ইকুয়াল টু √2 ইন্টু সাইন থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/√2। সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 1/√2 হয়, থিটা ইজ ইকুয়াল টু 45° হয়, এটা মানে হয় সাইন 45। চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ত্রিকোণমিতিতে শেখানো হবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, 45°। অ্যান্সার। তাহলে এইখানে আর ইজ ইকুয়াল টু 0 হবে আর এখানে আর ইজ ইকুয়াল টু 45° হবে, বাস। চলো এবারে চ্যুতিকোণ বের করতে বলেছে। বলছে বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু বলেছে √2। তাহলে আগে বসিয়ে দাও, মিউ ইজ ইকুয়াল টু কত বলেছেন, √2। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ আই ইজ ইকুয়াল টু কত, 45°। এটা কি, এটা কিসে আছে না এয়ারে আছে, বায়ু বলে দিয়েছে। বলছে বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45° হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ ডেল্টা ইজ ইকুয়াল টু কত। ডেল্টা ইজ ইকুয়াল টু আমি বলেছি θ2 মাইনাস θ1 করবে, মানে বেশি মাইনাস কম করবে। তুমি এখানে বিগ মাইনাস স্মল করবে, বিগ মাইনাস স্মল করবে। দেখো আলোক রশ্মি বাতাস থেকে এসে কাছে আপতিত হয়েছে, আলোক রশ্মি কি হয়েছে এয়ার থেকে গ্লাস। এতক্ষণ ধরে করলে এয়ারের ক্ষেত্রে প্রতিসারাঙ্ক 1 হয় আর গ্লাসের ক্ষেত্রে প্রতিসারাঙ্ক 3/2 হয়, এতক্ষণ ধরে করলে। তাহলে এইখানে কি হয়েছে, মিউ এর মানটা কি হয়েছে, বেড়েছে। থিটার মানটা তাহলে কি হবে, কমবে, অবশ্যই থিটার মানটা কমবে। বলছে প্রতিসরণের ক্ষেত্রে রশ্মির চ্যুতিকোণটা নির্ণয় করতে হবে, চ্যুতিকোণ নির্ণয় করতে হবে। থিটার মানটা কমবে মানে প্রতিসরণ কোণটা কমবে, থিটার মানটা কমবে মানে প্রতিসরণটা কমবে। তাহলে এখানে ডেল্টা ইজ ইকুয়াল টু যেটা হবে, যেহেতু থিটার মানটা কমেছে মানে প্রতিসরণ কোণটা কমেছে, মানে আই মাইনাস আর হবে। এইভাবে অঙ্কটা করা পছন্দ করি। মিউ এর মানটা বেড়েছে, মিউ এর মানটা বেড়েছে মানে সাইন থিটার মানটা কমবে, সাইন থিটার মানটা কমবে মানে থিটার মানটা কমবে, মানে আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণের মানটা কম হবে, তাই জন্য আই মাইনাস আর করলাম। যদি এখানে মিউ এর মানটা যদি কমতো থিটার মানটা বাড়তো, থিটার মানটা বাড়লে আপতন কোণ থেকে প্রতিসরণ কোণটা বেশি হবে, তাহলে আর এর মানটা বেশি হবে, আর এর মানটা বেশি হলে তখন আর মাইনাস আই করতাম। ঠিক আছে, আবার বলছি এয়ার থেকে গ্লাস মানে বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে গেছে, মিউ এর মানটা বেড়েছে, থিটার মানটা কমবে, থিটার মানটা কমবে মানে আলোক রশ্মিটা থিটার মানটা কমেছে, তো থিটার মানটা এভাবে কমেছে। দেখো এটা হচ্ছে আপতন কোণ আই, এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর, এই যে থিটার মানটা কমেছে, বুঝতে পারছো। এবার আর এর মানটা তোমাকে বের করতে হবে, আর এর মান বের করার একটাই ফর্মুলা, কি আছে, আপতন কোণ 45, এটা 45 বলেছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে √2, তাহলে বের করো আবার কি। তাহলে 1 ইন্টু সাইন 45 মানে কত হচ্ছে 1/√2, একটু আগে বললাম। আয়ের মানটা কত 45 বলেছে, এর প্রতিসরাঙ্ক কত √2 বলে দিয়েছে আমাকে, কোথায় গেল, হ্যাঁ এর প্রতিসরাঙ্ক √2 বলে দিয়েছে, আর এর প্রতিসরণ কোণ আর এর মানটা আমি জানি না, তাহলে সাইন আর কত হচ্ছে
1/√2/√2 মানে হাফ হচ্ছে, আর এটা মানে সাইন 30 হয়, তাহলে আর এর মানটা কত হবে? 30 হবে, আর এর মানটা 30 হবে। তাহলে আই কত ছিল? 45 ছিল, আর কত হলো? 30 হলো, তাহলে অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 15 ডিগ্রি হচ্ছে। সহজ জিনিস, খুব সহজ জিনিস, ঠিক আছে? বাস, চলো লাস্ট অঙ্ক আছে মনে হয়, মাধ্যমিক 2023-এ এসেছিল। কি বলছে? প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ আই এর মান কত বলেছে? আই এর মান আমার 45 ডিগ্রি বলে দিয়েছে। প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে আর এর মানটা কত? 60 ডিগ্রি বলেছে। কৌণিক চ্যুতি, বাবা কৌণিক চ্যুতি ডেল্টা ইজ ইকুয়াল টু কি? অবশ্যই বিগ মাইনাস স্মল হবে, বিগ মাইনাস স্মল, বড় মাইনাস ছোট। 60 মাইনাস 45 ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। এটা চ্যুতিকোণের রাশিমালা, করো। চলো নেক্সট, বাস আর নেই, আজকে এতটাই শেষ করবো। তো মোটামুটি তোমাদেরকে প্রতিসরণের একটা পার্ট পড়ালাম, এবারে প্রতিসরণ আরো 1 ঘন্টা পড়াতে হবে, তাহলে প্রতিসরণটা শেষ হবে, ঠিক আছে? যতটা ডিটেলসে কমপ্লিট করা আমার পক্ষে পসিবল ততটা ডিটেলসে কমপ্লিট করেছি। বিশ্বাস করো, আমার মনে হয় না যে লেকচারটা একবার ভালো করে শুনবে আর খাতাটা যদি একবার প্র্যাকটিস করবে তার কিন্তু এখানেই শেষ, আর বাড়িতে পড়তে লাগবে না, ঠিক আছে? যাই হোক, আজকের লেকচারটা এখানে শেষ করছি, অনেকটাই বড় লেকচার হয়ে গেছে, তো আজকের মতো এখানেই বাই।